চীনের উইঘুর মুসলিমদের ব্যাপারে ওআইসিকে সরব হওয়ার আহ্বান মার্কিন মুসলমানদের। পরমাণু সমঝোতা ইস্যুতে আইএ এর মহাপরিচালকের বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান। ফ্রান্স প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত, আতঙ্কে ইউরোপীয় নেতারা। গোপনে ইসরায়েল সফর অস্বীকার করল ইমরান খানের উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী আমেরিকান মন্ত্রী হচ্ছেন ডেভ হালান্ড। জাপানের রেকর্ড তুষারপাত, গাড়িতে ঘুমাতে বাধ্য হলেন শত শত চালক। এবার ইচ্ছা মৃত্যুর প্রস্তাবে অনুমোদন দিল স্পেনের পার্লামেন্টের নিম্নকক্ষ। এবং আলোচনার জন্য করজোড়ে প্রস্তুত বিক্ষোভরত কৃষকদের, বললেন মোদি। এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। জিনজিয়াংয়ে উইঘুরদের গণহারে বন্দী করে রাখা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হতে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন মুসলমানরা। এই সূচিটিতে নীরবতা পালনের মধ্য দিয়ে চীনের সংখ্যালঘুদের গণহত্যায় সহযোগিতার অভিযোগ আনা হচ্ছে এই বৈশ্বিক সংস্থাটির বিরুদ্ধে। সাধারণত বিশ্বে মুসলমানরা নিপীড়নের শিকার হলে তার প্রতিবাদ জানাতে দেখা যায় ওআইসিকে, কিন্তু উইঘুর ইস্যুতে সংস্থাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 57 মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওআইসির সদর দফতর সৌদি আরবে ফিলিস্তিনিদের নিপীড়নে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সমালোচনা, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের হয়ে ভারতের বিরুদ্ধে সরব ভূমিকা রাখতে দেখা গেছে এর আগে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্যই মিলেছে। কিন্তু চীনের পশ্চিমাঞ্চলীয় রাজ্য জিনজিয়াংয়ের মুসলমানদের নিয়ে ওআইসির কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। মানবাধিকার সংস্থাগুলো বলছে 10 লাখের বেশি উইঘুর সহ তুর্কিভাষী মুসলমানদের বৃত্তিমূলক শিক্ষার নামে কারাগারে আটকে রাখা হয়েছে। ইসলামিক সংস্কৃতিতে উৎখাত এবং জবরদস্তিমূলক সমাজের সঙ্গে তাদের একীভূত করতে বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে, শূকরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে এবং নারীদের বন্ধা করে দেওয়া হচ্ছে। একটি প্রতিনিধি দলের সফরের পর 2019 সালের মার্চের এক প্রস্তাবে ওআইসি বলছে, মুসলমান নাগরিকদের প্রতি গণপ্রজাতন্ত্রী চীনের তত্ত্বাবধান চেষ্টায় তারা প্রশংসা করছে। কাউন্সিল অন আমেরিকা ইসলামিক রিলেশনস মার্কিন মুসলমান সংস্থাগুলোর একটি জোটের অভিযোগ, চীনা শক্তির কাছে ওআইসি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মার্কিন মুসলমান পণ্ডিত এবং মানবাধিকার কর্মী ওমার সুলাইমান বলেন, এটা খুবই পরিষ্কার যে মুসলিম বিশ্বে চীনের ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে। তারা প্রতিটি মুসলিম দেশকে অর্থনৈতিকভাবে আলাদা করে দিতে পারে। এই আতঙ্ক থেকে মুসলিম দেশগুলো উইঘুর সংকট নিয়ে ফাঁকা বলি ছাড়া কিছুই করতে সাহস পাচ্ছে না। তিনি বলেন, ফিলিস্তিন সহ বিভিন্ন সংকটে কিছু মুসলমান দেশ আন্তরিকতাহীন প্রতিশ্রুতি দিচ্ছে, যা কখনোই বাস্তবায়ন করা হবে না। আর উইঘুর মুসলমানদের বিষয়ে তারা নিপীড়নের সহায়তা করে যাচ্ছে। এমনকি চীনে নিপীড়ন হওয়া আশ্রয় প্রার্থীদেরও তারা প্রত্যাখ্যান করেছে। উইঘুর নির্যাতনকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছে চীনের সঙ্গে বৈরিতা বাড়তে থাকা যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওআইসি নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ অর্থনীতির এই দেশটি। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম কারিবাদি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। তিনি এক টুইটার বার্তা আরও লিখেছেন, এর আগেও যেমনটি বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ এর দায়িত্ব হচ্ছে পরমাণু সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ, ন্যায্যতা প্রতিপাদন এবং এ সংক্রান্ত বাস্তব পরিস্থিতির বিষয়ে সবশেষ তথ্য সম্বলিত প্রতিবেদন উপস্থাপন। তিনি বলেন, পরমাণু সমঝোতা কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা হবে সে সংক্রান্ত কোনো বক্তব্য দেওয়া আইএ এর দায়িত্ব নয়। আইএ কে সংক্রান্ত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের জন্য নতুন কোনো সনদ বা চুক্তির প্রয়োজন নেই। এক্ষেত্রে আইএ এর কোনো ভূমিকার প্রয়োজন নেই। বিষয়টিকে জটিল করার কোনো কারণ নেই। সম্প্রতি আইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে নতুন সমঝোতার প্রয়োজন রয়েছে, কারণ পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ইউরোপীয় নেতাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেকেই সেলফ আইসোলেশনে গিয়েছেন। ইতিমধ্যে পর্তুগিজের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টার সরকারি সফর বাতিল করে আইসোলেশনে গেছেন।
এছাড়া কোভিড পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করেছেন তিনি। গত বুধবার প্যারিসে এক মধ্যাহ্ন ভোজনে প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে ছিলেন কোস্টা। বিবিসি জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সম্প্রতি কয়েকদিনে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন সহ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। আর তাই এখন তার কোভিড সংক্রমণ ধরা পড়ার খবর পাওয়ার পর স্পেন সহ কয়েকটি ইউরোপীয় দেশের নেতারা বলছেন তারা সেলফ আইসোলেশনে যাবেন। ম্যাক্রো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার কথা বৃহস্পতিবার জানায় এলিসি প্যালেস। কর্মকর্তারা বলছেন ম্যাক্রো 7 দিন সেলফ আইসোলেশনে থেকেই দেশের কাজ চালাবেন। ম্যাক্রো গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের প্রধানদের 2 দিনের সম্মেলনে যোগ দিয়েছিলেন। শুক্রবার এই সম্মেলন শেষ হয়। গত মঙ্গলবার ফরাসি মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এর আগে সোমবার তিনি ইন্টার গভর্নমেন্টাল গ্রুপের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। আর গত সপ্তাহে ব্রাসেলসে প্রায় প্রতিটি ইউরোপীয় নেতার সঙ্গেই ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে অংশ নিয়েছিলেন ম্যাক্রো। ওই সম্মেলনে অংশ নেওয়া ইউরোপীয় নেতাদের মধ্যে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসোলেশনে যাচ্ছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লে মিশেল, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস, ওএসিডি মহাসচিব অ্যাঞ্জেলা গরিয়া। এই তিনজনই ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক সিনিয়র উপদেষ্টা তেল আবিব সফর করেছেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইমরানের সিনিয়র উপদেষ্টা গত মাসেই সফর করেছেন। এই উপদেষ্টার নাম প্রকাশ করা না হলেও বুধবার ইমরান খানের সিনিয়র উপদেষ্টা জুলফি বোখারি ইসরায়েলের সফরের কথা অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা বলে দাবি করেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এ খবর জানিয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েল হাইওম সহ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর দাবি করা হয় 20 নভেম্বর ইমরানের ওই উপদেষ্টা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ইসলামাবাদ থেকে লন্ডন গেছেন। পরে সেখান থেকে এয়ারলাইন্সের B165 নম্বর ফ্লাইটে তেল আবিব পৌঁছেছেন তিনি। খবরে আরও দাবি করা হয়, ওই উপদেষ্টা কয়েকদিন তেল আবিবে অবস্থান করে বেশ কয়েকজন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতে তিনি ইসরায়েলের কর্মকর্তাদের জানিয়েছেন ইমরান খান তেল আবিবের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। কথিত এই সফরের খবর জেরুজালেমের পোস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হলেও পরে তা সরিয়ে ফেলা হয় এবং দৈনিকটির প্রিন্ট ভার্সনে খবরটি ছাপা হয়নি। লন্ডন ভিত্তিক ইসলামিক থিওলজি অব কাউন্টার টেরোরিজমের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নূর দাহেই দাবি করেছেন এই সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার তিনি বলেছেন, ইমরান খানের ওই উপদেষ্টা তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে তেল আবিব সফর করেছেন। আরব দেশগুলোর সঙ্গে পাকিস্তানের বর্তমান শীতল সম্পর্ক থেকে ইসলামাবাদকে বের করে আনার পাশাপাশি আরও বেশ কিছু অর্জনের বিনিময়ে ইমরান খান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছেন বলে তিনি জানিয়েছেন। ইসরায়েলের নিউজ চ্যানেল i24কে দেয়া সাক্ষাৎকারে দাহারি আরও দাবি করেছেন, মার্কিন সরকার পাকিস্তানের ওই উপদেষ্টার তেল আবিব সফর অনুমোদন করেছিল বলে তেল আবিব বিমানবন্দরে ইসরায়েলি কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ডেভ হালান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। নিয়োগ পেলে ডেবি হবেন প্রথম কোনো আদিবাসী গোষ্ঠীর সদস্য যিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ পরিচালনা করবেন। নিয়োগ নিশ্চিত হলে সরকারি ভূমি বিষয়ক এজেন্সির নেতৃত্ব দেবেন ডেভ। আদিবাসী আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখভাল অন্যতম ভূমিকা রাখে এই এজেন্সি। 60 বছর বয়স্ক ডেভ হালান্ড লাগুনা পুয়েবলো আদিবাসী গোষ্ঠীর একজন সদস্য। 2018 সালে তিনি নিউ মেক্সিকো থেকে কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের প্রথম 2 আদিবাসী আমেরিকান নারী কংগ্রেস সদস্যের একজন হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন। যুক্তরাষ্ট্রের মন্ত্রী পরিষদে প্রথম কোনো আদিবাসী আমেরিকান সদস্য হতে যাচ্ছেন ডেভ হালান্ড। যুক্তরাষ্ট্রের আদিবাসীদের অধিকার রক্ষায় আন্দোলনকারী বিভিন্ন সংস্থা ও প্রগতিশীল ডেমোক্রেটিকরা ডেভকে মনোনীত করার দাবি জানিয়ে আসছিলেন। জাপানের একটি অংশে রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে বৃহস্পতিবার একটি সড়কে গাড়ির মধ্যেই রাত কাটাতে বাধ্য হয়েছেন 1000-এরও বেশি চালক। জাপান সাগরের উপকূল দিয়ে যাওয়া টোকিও এবং নিগাতা শহরকে সংযোগ করা সড়কটিতে বুধবার রাতে প্রথমে অল্প কয়েকজন গাড়ি চালক আটকে পড়েন। তবে তুষারপাতের পরিমাণ বাড়তে থাকায় বৃহস্পতিবার আটকে পড়া গাড়ির সংখ্যা বাড়তে থাকে। একটা সময় আটকে পড়া গাড়ির সারি প্রায় 10 মাইল দীর্ঘ হয়ে পড়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গাড়িতে রাত কাটাতে বাধ্য হওয়া চালকদের খাবার, কম্বল, জ্বালানি তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে দেশটির সেলফ ডিফেন্স বাহিনী।
জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার পর্যন্ত ওই অঞ্চলে ভারী তুষারপাত অব্যাহত থাকতে পারে। চালকদের তুষার ঢাকা সড়ক এবং হিমবাহের বিষয়ে সতর্ক করে দিয়েছে তারা। ভারী তুষারপাতের কারণে জাপানের মধ্য এবং উত্তরাঞ্চলীয় উপকূলের প্রায় 10,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এই ঘটনার জেরে জরুরি বৈঠকে বসছে দেশটির সরকার। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে গত দিনে নিগাতা এবং গানমা এলাকায় 2 মিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। গাড়িতে রাত কাটাতে বাধ্য হওয়া অনেক চালকই অভিযোগ করেছেন অচল অবস্থা নিরসন নিয়েও কোনো তথ্য পাচ্ছেন না তারা। নিউজিল্যান্ডের পর এবার ইচ্ছা মৃত্যুর বৈধতা দিতে যাচ্ছে ইউরোপের দেশ স্পেন। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে সংক্রান্ত একটি প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে। আগামী বছরের গোড়ার দিকে বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ এবং সিনেটে পাশ হবে বলে মনে করা হচ্ছে, আর সিনেটের অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে। স্পেনে ইচ্ছা মৃত্যুর বিল পাশ করানো অবশ্য খুবই সহজে হয়নি। রোমান ক্যাথলিকদের দেশে বাধা এসেছে অনেকে। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিনটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন, কেননা এ দিনটিতেই নিম্নকক্ষে ইচ্ছা মৃত্যু সংক্রান্ত বিলের ওপর ভোটাভুটি হয়। 198/138 ভোটে জয় হয় ইচ্ছা মৃত্যু বা ইউথেনশিয়ার, অর্থাৎ গুরুতর অসুস্থ কোনো রোগী ইচ্ছা মৃত্যুর আবেদন জানাতে পারবেন। চিকিৎসকরা সম্মত হলে ইচ্ছা মৃত্যুর প্রক্রিয়া শুরু হবে। স্পেনে 2019 সালে এ নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল দেশের সিংহভাগ মানুষ ইচ্ছা মৃত্যুর পক্ষে, তবে বিরোধিতাও ছিল। দেশের কনজারভেটিভ পার্টি এবং অতি দক্ষিণপন্থী দল এই বিলের চরম বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, খ্রিস্টান ধর্মের প্রথা অনুযায়ী এমন আইন মেনে নেওয়া যায় না। ধর্ম আত্মহত্যাকে সমর্থন করে না। বামপন্থী এবং মধ্য দক্ষিণপন্থীরা অবশ্য এই বিলের পক্ষেই ভোট দিয়েছেন। তাদের বক্তব্য যে ব্যক্তির চিকিৎসা সম্ভব নয়, যিনি অসুখে তীব্র কষ্ট পাচ্ছেন, তার ইচ্ছা মৃত্যু বেছে নেওয়ার অধিকার থাকা উচিত। ভারতে ব্যাপক বিক্ষোভের কারণ হওয়া কৃষি আইনের পক্ষে জোরালো অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রত্যেকটি ইস্যু নিয়ে আলোচনা এবং উদ্বেগ নিরসনের জন্য তিনি করজোড় করে প্রস্তুত রয়েছেন। শুক্রবার মধ্যপ্রদেশের কৃষকদের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত এক আলোচনায় এসব কথা বলেছেন তিনি। সম্প্রচার মাধ্যম এনডিটিভি এই তথ্যই জানিয়েছে। ভারতে গত সেপ্টেম্বরে পাশ হওয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে টানা 24 দিন ধরে বিক্ষোভ করছে দেশটির লাখ লাখ কৃষক এবং সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতিমধ্যে 5 দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। সরকার আইন সংস্কারের প্রস্তাব কৃষকেরা প্রত্যাখ্যান করেছে। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে তারা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারো কোনো উদ্বেগ থাকলে নত মস্তকে করজোড়ে নম্রতার সঙ্গে আমরা তাদের ভয় নিরসনের জন্য প্রস্তুত আছি। তিনি আরও বলেছেন, নতুন আইনের সর্বনিম্ন সহায়তা মূল্য নিয়ে যা বলা হচ্ছে তা সবচেয়ে বড় মিথ্যা। নরেন্দ্র মোদী দাবি করেছেন, গত 2 দশক ধরে ভারতের প্রতিটি সরকারই কৃষি খাতে সংস্কার নিয়ে আলোচনা করেছে। তিনি বলেন, এই আইনগুলো রাতারাতি আনা হয়নি। গত 22 বছর ধরে প্রত্যেকটি সরকার রাজ্য এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কৃষক সংগঠন, কৃষি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বিজ্ঞানী এবং প্রগতিশীল মানুষ সংস্কারের কথা বলেছেন। আর যেসব দল এসব আইনের বিরোধিতা করছে, অতীতে তারাও এসব সংস্কারের কথা তাদের ইশতেহারে উল্লেখ করেছে। নরেন্দ্র মোদী আরও বলেছেন, এসব দল আজকে কষ্ট পেয়েছে। তারা নিজেদেরকে প্রশ্ন করছে, আমরা যা করতে পারিনি মোদী তা কিভাবে করতে পারল, সে কেন মর্যাদা পাবে।